একটা অদ্ভুত দ্বীপের সন্ধানে বেরিয়েছে রজার, যে দ্বীপে নাকি রয়েছে হীরের সন্ধান। সত্যি সত্যি কি রজার পারবে ক্যাপ্টেন অজয় ও তার বন্ধুদেরকে নিয়ে গিয়ে সেখান থেকে হীরে তুলে আনতে, নাকি অন্য কিছু অপেক্ষা করছে সেই দ্বীপে ওদের জন্য? অনেক বছর ধরে ঘুমন্ত থাকা আগ্নেয়গিরি কি ঠিক সেই সময় ঘুম ভাঙতে পারে যখন বিপদ ওদের মাথার উপর ঈগলের মতো দৃষ্টি মেলে রয়েছে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে ক্যাপ্টেন অজয় সিরিজের গল্প আগ্নেয়গিরির দ্বীপে। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে রূপঙ্কর, অভিযান, পার্থ, রৌনক, সাগ্নিক ও পিনাকি। শুরু হতে চলেছে আজকের গল্প আগ্নেয়গিরির দ্বীপে। সামনের দিকে ওই যে ওইখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। ওটা কি? অজয়ের কথার সঙ্গে সঙ্গে একটা ঢেউয়ের ঝাপটা এসে লাগে ওর গায়ে। অনেকক্ষণ থেকেই প্রবলভাবে ঢেউ দিচ্ছে, আর সেই ঢেউয়ের আঘাতে ওদের ছোট্ট জাহাজটা একবার এদিকে একবার অন্যদিকে হেলে পড়ছে। জাহাজের ডেকের কাছে দাঁড়িয়েছিল অজয় আর রজার। অজয়ের কথায় রজার দূরবীনটা চোখে ভালো করে লাগিয়ে দেখে। বহু দূরের দিকটা যেন মুহূর্তের মধ্যে সামনে চলে আসে। অত্যাধুনিক পদ্ধতির এই দূরবীনের মাধ্যমে অনেক কিছুই সুবিধে আছে। শুধু দূরের জিনিস কাছে নয়, তাছাড়া আরও অনেক কিছুই চট করে বোঝা যায়। দূরের দিকটা ভালো করে দেখতে দেখতে রজার মাথা নাড়িয়ে বলে উঠল, না, ওটা নয়। আগেই তো বলেছি এত সহজে এই আইল্যান্ড খুঁজে পাওয়া যাবে না। অথচ আশ্চর্যের কথাটা হলো, আমি নিশ্চিত এর আশেপাশেই কোথাও সেই দ্বীপটা আছে। কিন্তু ম্যাপে আমরা দেখেছি প্রশান্ত সাগরের কাছে যেমন দ্বীপের কথা তুমি বলছো, তেমন কোনো দ্বীপ নেই। ম্যাপে ওই দ্বীপটা নেই। ম্যাপে সেই সমস্ত আইল্যান্ডগুলোই থাকে যে আইল্যান্ডগুলো স্যাটেলাইট থেকে দেখা যায়, কিংবা যেগুলো অতি সহজেই আমরা খুঁজে বার করতে পারি। এই আইল্যান্ডের অনেক কথা, অনেক পুরনো কিছু ম্যাপে রয়েছে। তবে তোমাকে আমি দেখালাম তো, একই সময়ের দুখানা ম্যাপের একটাতে আছে, অন্যটাতে নেই। আসল কথা তাই নয় অজয়। আর তুমি কতদিন ধরে সমুদ্রে ঘুরছো তা আমি জানি না। এখনও সমুদ্রের বুকে বিভিন্ন জায়গা রয়েছে যেগুলো আমাদের ম্যাপে নেই। একটা ছোট কথাই ভাবো না, জাহাজের মুখ সামান্য এদিক থেকে ওদিক হলেই তো আমরা এক জায়গার বদলে অন্য জায়গায় চলে যাই। তাহলে যদি সামান্য এদিক ওদিক হয়, তাহলেই যেমন দ্বীপটা খুঁজে পাওয়া যায় না, তেমনি আবার দ্বীপ আবিষ্কারও করা যায়। তার মানে তুমি বলতে চাইছো এই দ্বীপটা হবে নতুন একটা আবিষ্কার। কিন্তু ম্যাপে যখন আছে, তার মানে এর আগে কেউ গেছিল সেখানে। আবার ঢেউয়ের ঝাপটা উঠে এলো। এত বড় বড় ঢেউ দিচ্ছে যে সেই ঢেউয়ের ঝাপটায় এবার আর ওদের ডেকের কাছে দাঁড়িয়ে থাকা সহজ হচ্ছে না। ঠিক তখনই জাহাজের নিচের খোল থেকে বেরিয়ে এলো লালু। দাদা, আমার মনে হয় এখন দুপুরের খাবারটা খেয়ে নেওয়া দরকার। অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে। তাছাড়া অভিরূপ দাও খাবার কথা বলছিল, নিচে আসবে। রজারের সঙ্গে অজয় অনেকক্ষণ ধরে কথা বলে চলেছিল ডেকের কাছে দাঁড়িয়ে। তাছাড়া এমন সমুদ্রের উত্তাল অবস্থা, দুপুর পেরিয়ে বিকেল হতে চলেছে, অথচ ওদের খাওয়া এখনো হয়নি। তবে এর পেছনে একটা নির্দিষ্ট কারণ আছে। রজার সকাল থেকেই বেশ উৎসাহী হয়ে পড়েছিল। তার কথা অনুযায়ী এই জায়গাটায় সেই দ্বীপটা খুঁজে পাওয়ার কথা। কিন্তু আর দেরি করা চলে না, তাই রজার নেমে এলো নিচে। রজার বাংলা হিন্দি কোনো কিছুই ভালোভাবে বুঝতে পারে না, তার সমস্ত কথাই ইংরেজিতে। এই কয়েকবার সমুদ্রে ভ্রমণ এবং এখানে ওখানে ঘুরে অজয়, লালু এবং অভিরূপ বুঝতে পেরেছে ইংরেজিটা যত ভালোভাবে শিখে রাখা যাবে ততই ভালো। বিভিন্ন জায়গার লোকেদের সঙ্গে কথাবার্তা বলা যাবে, কারণ মোটামুটি ইংরেজি সকলেই জানে। রজার সিঁড়ি দিয়ে নেমে এসে বলে, বিকেল হয়ে এসেছে, একটু পরেই সন্ধে হয়ে যাবে। তারপর আর এত সহজে বাইরের কোনো কিছুই দেখা যাবে না। না, আর দেরি করা ঠিক নয়। অজয়, চলে এসো, আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। তোমাদের মধ্যে যার তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে সে না হয় উপরে ডেকে চলে যাও। রজারের কথায় সকলেই সম্মতি জানালো। তারপর জাহাজের খোলের ভেতরে তারা দুপুরের খাওয়া দাওয়া শেষ করল।
এক ফাঁকে অজয় জাহাজের কেবিনে জাহাজের চালক মাইকেল এবং তার সহকারী এফরিটকে খাবার দিয়ে এলো। ওরা চলেছে প্রশান্ত মহাসাগরের পথ ধরে অজানার দিকে। সত্যি সত্যি যে ওরা কোন দিকে চলেছে তা ওরা নিজেরাই জানে না। আসলে ওদের এই পথে আসার কথা ছিল না। ওরা অস্ট্রেলিয়া হয়ে মেক্সিকোর দিকে যাচ্ছিল। তার মাঝেই এই রজারের জাহাজের সঙ্গে ওদের দেখা হয়ে যায়। মেক্সিকো যাওয়ার রাস্তা থেকে মাঝপথেই ওরা নেমে যায় রজারের জাহাজে, কারণ রজারের সঙ্গে মেক্সিকোগামী জাহাজের ক্যাপ্টেনের ভালো পরিচয় ছিল। তাছাড়া অজয়রা ঘুরতে এসেছে সে কথা শুনে জাহাজের ক্যাপ্টেন বারবার রজারের কথাই বলেছিল, এবং হঠাৎ করে মাঝপথে রজারের সঙ্গে দেখা হয়ে যাওয়ায় কাজটা যেন সহজ হয়ে যায়। ক্যাপ্টেন ওদের বারবার বলেছিল, রজারের সঙ্গে তোমরা যাচ্ছ, অনেক কিছু দেখবে, অনেক জায়গা এক্সপ্লোর করবে, তবে বিওয়্যার, সাবধান, রজার কিন্তু ডেঞ্জারের তোয়াক্কা করে না। এমন অনেক সময় মৃত্যুর মুখ থেকে সে কামব্যাক করেছে। তাই তোমাদের আমি ওয়ার্ন করে দিচ্ছি, খুব সাবধান। আরে তোমরা ক্যাপ্টেনের কথা বিশ্বাস করো না, ও এমনটাই বলে থাকে। বিপদের তোয়াক্কা যে আমি করি না সেটা নয়, তবে বিপদের সঙ্গে মাঝে মাঝে একটু খেলা করতে ভালোবাসি, এই কথাটা ঠিক। তাছাড়া তোমরাও তো সমুদ্রে ঘুরতে ভালোবাসো, তার মানে তোমরা এতদিনে বুঝতে পেরেছো যে সমুদ্রে ঘোরা মানে প্রতিটা মুহূর্তেই বিপদকে কাঁধে নিয়ে চলতে হয়। এমনভাবেই রজার, মাইকেল এবং এফরিডের সঙ্গে ওদের পরিচয়টা হয়েছিল। ওদের জাহাজে ওঠার পরই ওরা জানতে পেরেছিল ওরা কিন্তু মেক্সিকোর দিকে যাচ্ছে না, ওরা যাচ্ছে সম্পূর্ণ উত্তরের দিকে। তখন রজার সমস্ত কথা ভেঙে না বললেও দুদিন পরে একদিন সন্ধ্যাবেলা জাহাজের ডেকের কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে ওদের সমস্ত কথাই বলেছিল। তোমরা হয়তো জানো না আমরা কোথায় চলেছি, সে কথাটা তোমাদের জানানো প্রয়োজন, না হলে যদি কোনো সমস্যা হয়। ঠিক তখনই অভিরূপের চোখ চলে গেছিল দূরের দিকে। নীল সমুদ্রের জলরাশি তখন সূর্যের আলোয় ঝকঝক করে জ্বলছে, যেন ঠিক সেই সময় জলরাশির মধ্যে কালো মতো কি একটা যেন একটু একটু করে ওদের দিকে এগিয়ে আসছে। ওটা কি? সঙ্গে সঙ্গে রজার দূরবীনটা বার করেছিল, অজয়ও তার দূরবীন বার করেছিল, এবং দুজনে দূরবীন দিয়ে সামনের দিকে তাকাতেই দুজনেরই বুকের ভেতরটা যেন হিম হয়ে গিয়েছিল। ওদের জাহাজটা খুব বেশি বড় নয়, সাকুল্যে 10 জন মতো চলতে পারে এমন জাহাজ। এখন মাঝে মাঝে এরকম জাহাজ দেখা যায়। এগুলো কম লোকজন নিয়ে কোথাও যাওয়ার জন্য ব্যবহার করা হয়, বিশেষ ক্ষেত্রে এগুলোকে প্রাইভেট জাহাজ বলা যেতে পারে। আর তাই রজারের মুখটা ভয়ে কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে বলল, সমুদ্রের বুকে সব থেকে বেশি যদি আমি কিছু ভয় পাই তাহলে এই তিমি মাছ। সঙ্গে সঙ্গে বাকিরাও দূরবীন নিয়ে পালা করে তিমি মাছটাকে দেখে নিয়েছিল। এত বড় তিমি মাছ ওরা আগে কখনো দেখেনি, আর মাছটা যেন ওদের লক্ষ্য করেই এই দিকে আসছে। সঙ্গে সঙ্গে গোটা জাহাজের মধ্যে যেন একটা ত্রাহি ত্রাহি রব পড়ে গেল। রজারের কাছে একটা বন্দুক ছিল, সে বন্দুকটা সঙ্গে সঙ্গে নিয়ে এসে জাহাজের ডেকে দাঁড়ালো। রজার কেবিন থেকে মাইকেল ও এফরিডকে পাঠিয়ে দিল ডেকের কাছে। ওরা বন্দুক হাতে জাহাজের একদম পেছনের দিকটায় এসে দাঁড়ালো, আর তখনই এফরিডের নির্দেশে জাহাজ ঘুরে গেল এক পাশে। ছোট জাহাজ অল্প সময়ে জাহাজটা এক পাশ থেকে অন্য পাশে ঘুরে যেতে পারে, কিন্তু তবুও তিমি মাছটা দ্রুতভাবে ওদের একদম কাছে এসে পড়ল। আর তারপর ওরা কিছু বুঝে ওঠার আগেই জলের তলা দিয়ে একটা ধাক্কা দিল জাহাজটায়। সঙ্গে সঙ্গে জাহাজ দুলে উঠল। অজয়, রজার, এফরিড নিজেকে সামলে নিলেও লালু তিমি মাছটাকে দেখার জন্য একটু বেশি ঝুঁকে পড়েছিল সামনের দিকে। ধাক্কার ফলে সে ছিটকে গেলে জাহাজের রেলিংয়ের কাছ থেকে, কিন্তু ভাগ্য ভালো জলের দিকে পড়েনি। লালু, তোকে কতবার না বলেছি এমন সময় রেলিংয়ের কাছে দাঁড়ালে শক্ত করে ধরে রাখবি যাতে কোনো ঝাঁকুনি না লাগে। তখনই এফরিড চিৎকার করে, জাহাজটাকে ডান দিকে ঘোরাও, তিমি মাছটা আমাদের জাহাজের একদম নিচের দিকে এসে গেছে, মনে হচ্ছে ওটা ধাক্কা দিয়ে আমাদের ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। সত্যিই তাই, তিমি মাছটাকে আর দেখা গেল না। আর একটু পরেই একটা প্রবল ধাক্কায় গোটা জাহাজটা কেঁপে উঠল। ভাগ্যিস মাইকেল জাহাজটাকে একপাশে ঘুরিয়ে নিয়েছিল, তাই জাহাজের একপাশে এসে প্রবলভাবে ধাক্কাটা লাগে। যদি মাঝামাঝি ধাক্কা লাগতো তাহলে যে জাহাজটা উল্টে যেত সেটা বোঝাই যায়। দ্রুত গতিতে ওরা সবাই জাহাজের কেবিনের ভেতরে গিয়ে ঢুকল।
এখন সমুদ্র স্রোত নেই, কিন্তু তিমি মাছটার জন্য চারপাশে যেন একটা ঢেউ গড়ে উঠেছে। মাঝে মাঝে সুযোগ বুঝে এপাশ থেকে ওপাশ থেকে এসে ধাক্কা দিচ্ছে যদি জাহাজটাকে ডুবিয়ে দেওয়া যায়। রজার বন্দুক হাতে একবার এই দিকে আর একবার ওই দিকে ঘুরছে, চেষ্টা করছে তিমি মাছটাকে লক্ষ্য করার জন্য, কিন্তু তিমি মাছটা বোধহয় বড্ড চালাক, কিছুতেই ভালোভাবে দেখা দিচ্ছে না। একবার এই দিকে আর একবার ওদিকে ঘুরে বেড়াতে বেড়াতে মাঝে মাঝে জাহাজটাকে ধাক্কা দিচ্ছে। এইভাবে ধাক্কা দিতে থাকলে যত শক্তই হোক না কেন জাহাজের কিন্তু ক্ষতি হতে পারে। জাহাজের ক্ষতি হবে না, জাহাজটা বিশেষভাবে তৈরি করা হয়েছে। জাহাজের নিচে পর্দা ফেটে গেল, উপরে আরেকটা পর্দা আছে, 3টে পর্দা দেওয়া আছে জাহাজের নিচের খোলে। আমি নিজেই জাহাজ 2 বছর সময় নিয়ে তৈরি করেছি। রজারের কথায় ওরা অবাক হয়ে গেল, কিন্তু ডেক থেকে কেউ কেবিন থেকে বাইরে বেরিয়ে গেল না। রজার বন্দুক হাতে নিয়ে জাহাজের রেলিংয়ের একপাশে ঝুঁকে ঠিক সেই সময় অন্য পাশ থেকে প্রবলভাবে একটা ধাক্কা দিল সেই তিমি মাছটা। এইবারে রজার নিজেও সামলাতে পারল না, তার হাত থেকে বন্দুক ছিটকে গিয়ে পড়ল জাহাজের ডেকে, আর রজার ছিটকে গেল বাইরের দিকে। রজারের মুখ থেকে একটা চিৎকার শুনতে পেল ওরা। মুহূর্তের মধ্যে ব্যাপারটা হয়ে যাওয়াতে ওরা সবাই কেমন পাথরের মতো হয়ে গিয়েছিল। মাইকেল সঙ্গে সঙ্গে এফরিটকে কেবিনে বসিয়ে বাইরে ছুটে গেল। লালু অভিরূপ সেখানেই রইল। অজয় ছুটে গেল মাইকেলের সঙ্গে। রজার, রজার, কোথায় তুমি? মাইকেলের চিৎকার রজার শুনতে পাচ্ছে না। রজারকে নিচের দিকে তাকিয়ে ওরা কোথাও দেখতে পেল না। চারপাশে যেমন ঢেউ শুরু হয়েছে, তাতে একজন কেউ যদি নিচে পড়ে যায় তাকে এত সহজে খুঁজে পাওয়া যাবে না। তাছাড়া বলা যায় না যদি রজার নিচে পড়ার সঙ্গে সঙ্গে তিমি মাছটা। ওদের মনে অদ্ভুত ভয়ঙ্কর কিছু চিন্তা বারবার ঘুরে ফিরে আসতে লাগলো। এখন যদি এমন কিছু হয় তাহলে ওরা কি করবে? জলে নেমে তো তিমি মাছের সঙ্গে লড়াই করা সহজ নয়। বন্দুক দিয়ে যদি কিছু করা যায়। মাইকেল এগিয়ে গিয়ে বন্দুক তুলে নিল, তারপর আবার জলের দিকে তাকিয়ে দেখল। রজার মনে হচ্ছে জলেই পড়ে গেছে, আর এমন ঢেউয়ের মধ্যে জলে পড়ার সঙ্গে সঙ্গে ডুবে গেছে। কিন্তু কিন্তু মাইকেল, এখন আমরা কি করব? জলে পড়ে গিয়ে থাকলে আমাদের কিছুই করার নেই। ওই তিমি মাছ জলে পড়া কাউকে এত সহজে ছাড়বে না, আর ওর যা আয়তন আমরা দেখেছি তাতে ও একেবারেই রজারকে। বাকি কথাটা মাইকেল শেষ করলো না, যেন মনে হলো ইচ্ছে করে চুপ করে গেল। অজয় মাইকেল দুজনেরই মুখটা কেমন যেন কালো হয়ে এসেছে, বুকের ভেতরটা তখনও ধকধক করছে। এমন একটা ভয়ঙ্কর দৃশ্য যে ঘটে যাবে সেটা বুঝতে পারলে তো রজারকে ওরা ডেকে থাকতে দিত না। পেছনে কেবিনের কাছে দাঁড়িয়ে অভিরূপ লালু দুজনেই কেমন যেন উত্তেজিত। স্টিয়ারিংয়ের উপর হাত রেখে এফরিট মাঝে মাঝে পেছনের দিকে তাকাচ্ছে। গোটা জাহাজ জুড়ে একটা অদ্ভুত নীরবতা নেমেছে মুহূর্তের জন্য। ঠিক তখনই জলের দিক থেকে চিৎকারটা এলো, মাইকেল, মাইকেল, তাড়াতাড়ি এসো, কুইক! রজারের কথা শুনেই মাইকেল ছুটে গেল রেলিংয়ের দিকে। সময় নষ্ট না করে সে তাড়াতাড়ি কেবিনের কাছ থেকে দড়ি নিয়ে ছুটে এলো। দড়ির এক প্রান্তটা নিচের দিকে ফেলে অপর প্রান্ত চটজলদি বেঁধে ফেললো জাহাজের মাঝামাঝি থাকা একটা শক্ত লোহার থামের সঙ্গে। তারপর অজয়কে বলল, দড়ি আমি ধরে রেখেছি, বাঁধতে গেলে সময় লেগে যাবে, তুমি তাড়াতাড়ি দড়িটা ধরে টানো। অজয় মুহূর্তের জন্য তৈরি হয়ে নিল। এর আগেও বারবার অনেক বিপদে পড়ে এমনভাবে সে তৈরি হয়ে নিয়েছে, কিন্তু এখনের বিপদটা আলাদা। মাইকেল কিন্তু দড়িতে ভালো করে জড়িয়ে ফেলেছিল নিজের শরীরটা। তারপর সেভাবেই সে দড়িটা একটু একটু করে মারছিল সেই থামের গায়ে। ততক্ষণে অজয় এগিয়ে যায় সামনের দিকে। শক্ত দড়ি ধরে বিদ্যুৎ গতিতে উপরের দিকে উঠে আসার চেষ্টা করলো রজার, কিন্তু জলের সামান্য ঢেউ এবং তার সঙ্গে জাহাজের দোলানিতে কাজটা এত সহজে সম্ভব নয়। বেশ খানিকটা ওপরে উঠে এসেছে রজার। ঠিক তখনই একটু দূরের দিকে তাকাতেই অজয়ের হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে গেল। মুহূর্তের মধ্যে তিমি মাছের পিঠটা আবার দেখা যাচ্ছে। সে আস্তে আস্তে এগিয়ে আসছে রজারের দিকে। অজয় বলল, সাবধানে রজার, তিমি মাছটা তোমার দিকে আসছে। অজয়ের চিৎকার শুনে রজার পেছনের দিকে ঘুরে তাকায়। ঠিক তখনই তার হাত থেকে দড়িটা ছিটকে যায়। বোধহয় ঠিক সেই মুহূর্তেই একটা ঢেউয়ের ধাক্কায় জাহাজটা একপাশে সরে আসতেই রজার আর জাহাজের মধ্যে দূরত্ব তৈরি হয় বেশ খানিকটা। ততক্ষণে কিন্তু জাহাজের কেবিনের ভেতরে থাকা লালু আর অভিরূপও বাইরে বেরিয়ে এসেছে। তারা মাইকেলকে সাহায্য করে দড়িটা বাঁধতে।
এই অল্প সময়ের মধ্যে জলের দিকে যে এমন একটা ব্যাপার ঘটে গেছে সেটা অজয় ছাড়া আর কেউ দেখতে পায়নি। আবার চিৎকার করে উঠে অজয় বলল, রজার, রজার, কোথায় তুমি? কিন্তু সেই যে রজার ডুব দিল তাকে আর দেখা গেল না একবারও। ততক্ষণে মাইকেল, অভিরূপ আর লালু সবাই ডেকের কাছে এসে পড়েছে। মাইকেল ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই তাড়াতাড়ি বন্দুকটা ডেকের কাছ থেকে কুড়িয়ে নিয়ে এলো। তারপর একবার জাহাজের ডেকের এই দিকে আর একবার ডেকের ওই দিকে দৌড়ে দৌড়ে দেখতে লাগলো। ততক্ষণে তিমি মাছটা দেখা যাচ্ছে। অদ্ভুত একটা আতঙ্কে যেন ওদের গোটা শরীর আবার হিম হয়ে যেতে লাগলো। একটু আগেই ওরা যেটা ভেবেছিল এমন কিছু একটাই হচ্ছে। না না, এটা হতে পারে না। আমাদের চোখের সামনে এভাবে রজারকে ওটা নিয়ে যেতে পারে না। কিন্তু আমরা কি করতে পারি? আমাদের তো কিছু করার নেই। রজারকে যদি একবার দেখা যেত তাহলেও। লালু আর অভিরূপ দুজনে দুপাশে দাঁড়িয়েছিল। এমন সময় অভিরূপ চিৎকার করে বলে উঠল, তাড়াতাড়ি এসো, রক্ত বলে মনে হচ্ছে। রক্তের কথা শুনে ওদের হাত পা ঠান্ডা হয়ে গেল। তাড়াতাড়ি ওরা এগিয়ে গেল। ঠিক তখনই দেখা গেল অভিরূপের কথাই ঠিক। সমুদ্রের জলে যেন বেশ খানিকটা রক্ত উপরে উঠে এসেছে। মাইকেলের হাতের বন্দুক আরও শক্ত হয়ে এলো। দাঁতে দাঁত চেপে যেখান থেকে রক্তটা উঠেছে ঠিক সেই দিকে সে লক্ষ্য স্থির করে রাখল। অজয় রেলিংটা শক্ত করে চেপে ধরল, কিন্তু ওদের আর কিছুই করার নেই। রজারকে যদি সেই তিমি খেয়ে ফেলে, প্রতি মুহূর্ত কেমন একটা উত্তেজনায় কাটছে। ঠিক তখনই জলের ভেতর থেকে রজার যেন লাফিয়ে উঠল বেশ খানিকটা। পেছনেই সেই তিমি মাছটা একটা মস্ত হাঁ করেছে। সে এক ভয়ানক দৃশ্য। রজার লাফিয়ে উঠেই জাহাজের ডেকের পাশে ঝুলতে থাকা সেই দড়িটা ধরে ফেলল। তিমি মাছটা মস্ত হাঁ করে এগিয়ে এলো বটে, তবে সে পুরোপুরি বোধহয় লাফায়নি। তাই দড়িটার শেষের প্রান্ত আর রজারের জামার একটা অংশ তার মুখের মধ্যে গিয়ে পড়ল। মাইকেল আর দেরি করল না, তিমি মাছের চোখ লক্ষ্য করে গুলি চালিয়ে দিল। সঙ্গে সঙ্গে তিমি মাছটা দড়ির কামড় ছেড়ে দিয়ে জলের মধ্যে ডুব দিল। আর এই ফাঁকে অজয়, অভিরূপ, লালু মিলে দড়িটা টেনে তাড়াতাড়ি রজারকে উপরে তুলে আনলো। ওপরে উঠে রজার ডেকের ওপর চিত হয়ে শুয়ে হাঁপাতে লাগলো। তার হাতের কাছে বেশ খানিকটা কেটে গেছে। তাছাড়া পায়ের কাছেও যেন একটা আঁচড়ের মতো দাগ, কিন্তু হাতের ক্ষত থেকে অতটা রক্ত বেরোতে পারে বলে তো মনে হয় না। আর ঠিক তখনই রজারের মুখে একটা অদ্ভুত হাসি দেখা দিল। তার মুখের হাসি দেখে অজয় বলল, তুমি হাসছো? এক্ষুনি তো তিমি মাছের পেটের ভেতরে ঢুকে যাচ্ছিলে। আরে ঢুকে যাচ্ছিলাম, যাই তো নি, তবে তিমি মাছটা আরেকটু হলেই আমায় খেয়ে ফেলছিল। কিন্তু এতক্ষণ তুমি জলের তলায় থাকলে কি করে? তার জন্য একটা আলাদা টেকনিক আছে। ছোটবেলা থেকেই সমুদ্রে ঘুরে বেরিয়েছি, তাই এই সমস্ত কিছু আমার জানা আছে। কিন্তু শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। এতক্ষণ ধরে জলে সাঁতার কাটা মানে স্বয়ং মৃত্যুর সঙ্গে লড়াই করা। আমায় জল দাও একটু। রজার অবশ্য সেই দিন সেই হীরের পাহাড়ের গল্প বলেনি, বলেছিল তার দুদিন পরে। একদিন জাহাজের ডেকের কাছে রাতের বেলা একটা অল্প আলো হাতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছিল অজয়। এমন সময় পেছন থেকে রজার এসে দাঁড়ায়, বলে, রাতের বেলা জাহাজের ডেকে না আসাই ভালো, এদিকে অনেক কিছু থাকে। তাছাড়া স্থানীয় আশেপাশের মানুষেরা মনে করে যে সমুদ্রের বুকে বিভিন্ন জায়গায় এমন কিছু থাকে যেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। সেটা আমিও জানি। মামা বলে সমুদ্রের যেটুকু আমরা জানতে পেরেছি তা অনেকটাই কম। সবচেয়ে গভীর খাত মারিয়ানা খাত বলে মনে করা হয়, তার গভীরতা নাকি আরও অনেক বেশি। আমরা সঠিকভাবে এখনো পরিমাপ করে উঠতে পারি। তাছাড়া এমন অনেক গভীর জায়গা আছে যেগুলো মারিয়ানা খাতের সমান হয়ে যেতেই পারে। আসলে সেগুলো আমাদের চোখেই এখনো পড়েনি। তোমার মামা মিথ্যে বলেনি। সমুদ্রে এত রহস্য আছে যে সেই রহস্য কোনো দিন সমাধান করা সম্ভব নয়। আমায় একজন বলেছিল এই সমুদ্রের কথা। যেদিন সময় হবে সেদিন দেবতারা জেগে উঠবে, সেদিন গোটা পৃথিবী জলে ভরে যাবে। এমন অনেক গল্প যদিও অনেক জায়গায় থাকে। তার মানে তুমি এই সমস্ত কথা বিশ্বাস করো? তোমার কি মনে হয় যে এগুলো সত্যি কথা? আমরা তো এসব ভাবতেও পারি না। আছে, সমুদ্রের নিচে এমন অনেক কিছু আছে যার ধারণা
আমরা কোনো দিনও করতে পারবো না। কেমন একটা জিনিস হবে। একবার এক নাবিকের কাছে এমনই কিছু একটা কথা আমি শুনেছিলাম, আর সেই নাবিকই আমায় বলেছিল ওই হীরের পাহাড়ের কথা। হীরের পাহাড় বেশ ইন্টারেস্টিং গল্পই যখন হবে, তাহলে আমরা না হয় ভেতরে গিয়ে গল্প বলি, তাহলে সেখানে সবাই শুনতে পাবে। আসলে আমরা তো সেই হীরের পাহাড়ের দিকে যাচ্ছি, তাই না? তুমি কি করে জানলে যে আমরা হীরের পাহাড়ের দিকেই যাচ্ছি? তুমি মাইকেলের সঙ্গে একদিন কথা বলছিলে, তখনই শুনেছিলাম। তাহলে সেটা সবার সামনে বললে সবাই শুনবে, আমার মনে হয় ওদেরও ভালো লাগবে। রজার ঘরে এলো। এই সময়টা এফরিট মাইকেলের সঙ্গে মাঝে মাঝে থাকে না, ঘরে এসে ঘুমিয়ে নেয়। কারণ রাতের দিকে মাইকেল স্টিয়ারিং ছেড়ে যখন ঘুমোতে যায় তখন তার জায়গায় ও সামলায়। এইভাবেই ওরা দুজনে মিলে জাহাজ চালিয়ে আসছে। এফরিড আর মাইকেল হলো রজারের বন্ধু। তারা সমুদ্রের বুকে এমনভাবে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছে এবং এখনও ঘুরে বেড়াবে। তবে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে তারা সবসময় সমুদ্রের বুকে বেড়ায়, এবারে যেমন বেরিয়েছে। হীরের পাহাড় মানে যে পাহাড়ে হিরে পাওয়া যায়? কিন্তু এমন কোনো পাহাড় সত্যি সত্যি আছে নাকি? হিরে কোথা থেকে হয় বলো তো লালু? কয়লা। পাহাড়ের বিভিন্ন ধাপে অনেক কিছু চাপা পড়তে পড়তে কয়লা হয়ে যায়। তেমনভাবে কয়লার মাঝে কিছু এমন রাসায়নিক পরিবর্তন হয় যার জন্য ওই হিরে তৈরি হয়। কিন্তু কয়লার মধ্যে থেকে হিরে খুঁজে বার করা কিন্তু সহজ কাজ নয়। সেটা তো নিশ্চয়ই, কিন্তু মাঝে মাঝে পাথরে, মানে যেখানে হিরে তৈরি হচ্ছে এবং তার সঙ্গে কয়লা থাকছে, সেই জায়গা ধস নেমে ভেঙে যায়। তখন পাহাড়ের মাঝামাঝি জায়গাটা বাইরে বেরিয়ে আসে। তখন কিন্তু এই হিরে খুঁজে পাওয়া সহজ হয়ে যায়। কিন্তু হীরের পাহাড়গুলো বাইরে বেরিয়ে আসলে সেটা তো বাকি সবাই খুঁজে নেবে। আমরা সেখানে গিয়ে কি সত্যিই কিছু খুঁজে পাবো? আর এমন কোনো জায়গার কথা তো এর আগে আমি শুনিনি। এমন অনেক জায়গার কথা তোমরা অনেকেই শোনোনি, আমি নিজেও শুনতাম না, যদি না আজ থেকে প্রায় 4 বছর আগে একজন নাবিকের সঙ্গে আমার দেখা হতো। সেই নাবিক আমাকে এই হীরের পাহাড়ের কথা বলেছিল। তারপর আমি তার ব্যাপারে অনেক খোঁজ খবর করেছি। তবে কয়েক মাস আগে এমন একটা ইনফরমেশন পেয়েছি, মনে হয় ওই হীরের পাহাড় থাকলেও থাকতে পারে। সেই কারণেই আমাদের এইভাবে বেরিয়ে আসা। সর্বনাশ! রাতের সময় সমুদ্রের জলে সামান্য কাঠের ভরসায় ওরা বেরিয়েছিল, কিন্তু বেঁচে ফিরতে পেরেছিল। এই গল্পটা আমি শুনেছিলাম এক নাবিকের কাছ থেকে। সে বেশ কয়েক বছর এই আইল্যান্ডে কাটিয়েছিল। একবার তাদের জাহাজ একটা ঝড়ের মুখে পড়ে। তারা মেক্সিকো থেকে তোমাদের মতোই অস্ট্রেলিয়ার কোনো একটা আইল্যান্ডে যাচ্ছিল। ঝড়ের মুখে পড়ে তাদের জাহাজ পথ ভুলে সেখান থেকে অন্যদিকে, মানে নর্থের দিকে চলতে শুরু করে। আবহাওয়া এতই প্রতিকূল ছিল যে জাহাজ ঘুরিয়ে সাউথের দিকে নিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই বাধ্য হয়েই ওরা উত্তরের দিকে চলতে শুরু করে, যদি কোনো দ্বীপ পাওয়া যায়। সেখানে থেকে ওয়েদার ঠিক হলে আবার যাত্রা শুরু করবে। সমুদ্রের বুকে মাঝে মাঝে এমন আবহাওয়ার অবস্থা প্রায় মাসখানেক কিংবা তারও বেশি সময় ধরে চলত। ওরা সেই মতো উত্তরের দিকে এগোচ্ছিল, যেই পথে আমরা এখন এগোচ্ছি সেই পথে। এভাবে চলতে চলতে প্রায় 5 দিনের মাথায় ওরা একটা আইল্যান্ড দেখতে পায়। ব্যাপারটা আজ থেকে প্রায় বছর 10 আগে হলো। তখনও কিন্তু ম্যাপে ওই দ্বীপের কোনো উল্লেখ ছিল না। অদ্ভুত এমন একটা দ্বীপ দেখে সকলে বেশ খুশি, আবার আতঙ্কিত, দুটোই একসাথে হয়। সেদিন রাতে তাদের জাহাজে উঠে আসে অদ্ভুত একটা জীব। অদ্ভুত কেন? ওই নাবিক সেই জীবটাকে দেখেছিল, কিন্তু অন্য কারো খুব ভালোভাবে দেখার সুযোগ হয়নি, কারণ সেই রাতে নাবিকের সঙ্গে আরও একজন জেগেছিল। তাছাড়া ওই জাহাজটা ওই দ্বীপের কাছ থেকে বেশ খানিকটা দূরে দাঁড় করিয়েছিল ওরা, তাই জাহাজের নাবিক ছাড়া বাকি সকলেই ঘুমিয়েছিল। জাহাজ রাতের দিকে প্রচণ্ডভাবে দুলতে থাকে এবং লোকজনের চিৎকার শুনে জাহাজের ডেকের কাছে নাবিক আর তার সঙ্গে থাকা লোকজন বেরিয়ে আসে। কিন্তু তার আগেই তারা চাঁদের অল্প আলোয় দেখতে পায় সেই বিভৎস জন্তুটাকে। একটা মস্ত বড় সাপের মতো একটা জন্তু, জাহাজের থেকে প্রায় 3-4 গুণ বড় সেটা। সাপের মতো বলার কারণ সে এত লম্বা, কিন্তু অক্টোপাসের মতো অদ্ভুত শুঁড়ের মতো বেরিয়েছে তার শরীরের চারপাশ থেকে।
আর সে জাহাজের ভেতরে থাকা লোকজনকে সেই সুঁড়ের সাহায্যে টেনে টেনে বার করে আনছে আর তাদের ছুঁড়ে ফেলছে সমুদ্রের জলে। তবে নাবিক আর তার সঙ্গে থাকা লোকটি বুঝতে পেরেছিল যে ওই টেনে বার করার সময় ওই সুঁড়ের মতো জিনিসটার চাপেই সবার মৃত্যু হয়ে যাচ্ছে। বিভৎস চিৎকার চেঁচামেচির দৃশ্য দেখে ওরা নিজেরাও ঠিক থাকতে পারেনি। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। জাহাজের প্রায় অনেককেই বিভৎস জন্তুটা ততক্ষণে জলে ফেলে দিয়েছে। বাকিরা প্রাণপণে বাঁচার জন্য নিজেরাই জলে ঝাঁপ দিয়েছে। বন্দুক ছিল অনেকের কাছে, কিন্তু ব্যবহার করার সুযোগই তো পায়নি, কারণ সকলে তখন ঘুমিয়েছিল। নাবিকের ঘরে বন্দুক ছিল। নাবিক বন্দুক ব্যবহার করে এবং গুলি চালানোর শব্দ হতেই বিভৎস জন্তুটা মুহূর্তের জন্য তাদের দিকে এগিয়ে এলেও পরপর 2-3টে গুলি চলায় সে সেখান থেকে ঝাঁপ দিয়ে জলে পড়ে। কিন্তু ততক্ষণে জাহাজের অনেক ক্ষতি হয়ে গেছে। এই জাহাজ নিয়ে ফিরে যাওয়া তখন তাদের পক্ষে আর সম্ভব নয়। তার মানে সেই জাহাজ থেকে ওই নাবিক আর তার সঙ্গে কেবিন ঘরে থাকা লোকটা ছাড়া আর অন্য কেউ বাঁচতে পারেনি, তাই তো? ওরাও বাঁচতে পারতো না। জাহাজের অবস্থা তখন সত্যিই খুব খারাপ। জল ঢুকতে শুরু করেছে, একপাশে কাত হয়ে গেছে। সেই বিভৎস জন্তুটা অদ্ভুত গর্জন করতে করতে আবার সমুদ্রে গিয়ে পড়েছে, আর সেই ঢেউতে জাহাজের এক পাশটা ততক্ষণে জলে ডুবে গেছে। নাবিক আর সেই লোকটা অনেক কষ্ট করে কেবিন ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং জাহাজের একটা অংশ ধরে সমুদ্রের জলে কোনো রকমে বেরিয়ে পড়ে। সেখান থেকে দুজনের মধ্যে মাত্র একজন, সেই নাবিক, ফিরে আসতে পেরেছিল তার বাড়িতে, মানে অস্ট্রেলিয়াতে। বাকি একজন সমুদ্রের জলে ডুবে গিয়েছিল। তার মানে ওই নাবিকের কাছে তুমি ওই হিডের পাহাড়ের গল্পটা শুনতে পেয়েছিলে, আর আমরা যে দ্বীপটায় এখন যাচ্ছি সেটাই সেই দ্বীপ। তার মানে ওই নাবিক কি সেই পাহাড়ে গিয়েছিল? এতক্ষণ পরে রজারের মুখে একটা হাসি ফুটে উঠল। বাইরে তখন সামান্য ঝড় বইছে। কেবিন রুমে মাইকেল আর এফরিড রয়েছে। ওরা জাহাজের ডেকের ভেতরে একটা আলো জ্বালিয়ে নিয়েছে। জাহাজের ডেকের তলায় অন্ধকার, সেখানে ওদের সবার শোয়ার ব্যবস্থা রয়েছে। তবে আগেই বলেছি, অত্যাধুনিক জাহাজের জন্য এইখানে অনেক কিছুই আছে, যেমন বিছানাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে উপরে উঠে কেউ শুয়ে পড়লে চারপাশ থেকে তার চারিদিকে একটা দেওয়ালের মতো উঠে যাবে। সেই শক্ত দেওয়াল থেকে সে নিচে পড়বে না। তাছাড়া আরও অনেক সুবিধে আছে। সমুদ্রের ধারে ভাসতে ভাসতে সেই নাবিক সেবারে গিয়ে পৌঁছেছিল ওই দ্বীপে। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে, সে দেখতে পায় অনেক বড় একটা দ্বীপের কাছে সে এসে পড়েছে। কেউ কোথাও নেই। আর সবচেয়ে বড় কথা, দ্বীপটা বড় অদ্ভুত। দ্বীপের মধ্যে সবুজের চিহ্ন মাত্র নেই। দ্বীপের মাটি শক্ত পাথরের মতো। এই মাটি ধরে বেশ অনেকটা উপরের দিকে সে যায় এবং তারপরে একটা উঁচু জায়গায় উঠে গিয়ে সামনের দিকে তাকিয়ে সে ভীষণ ভয় পেয়ে যায়। যত দূর পর্যন্ত তার চোখ পড়ে তত দূর পর্যন্ত নিচু ঢেউ খেলানো জমি। তার মধ্যে কোথাও একটুখানিও সবুজের সন্ধান সে দেখতে পায় না। সেই দৃশ্য দেখেই তার মাথা ঘুরে গিয়েছিল। তবু সে বেশ খানিকটা সামনের দিকে হেঁটে গিয়েছিল। আর সেই পথে প্রায় একদিন হাঁটতে হাঁটতে সে সন্ধান পেয়েছিল একটা হীরের। দ্বীপের মধ্যেই সে হিরে পেয়েছিল, কিন্তু হীরা তো সব জায়গায় থাকবে না। কোথায় ছিল সেটা সেই নাবিক বুঝতে পেরেছিল না, হীরের তেষ্টায় তখন তার পাগলের মতো অবস্থা। সে কোনো রকমে একটা হিরে নিয়ে সেখান থেকে ফিরে এসেছিল। তারপরে ওই যে কাঠের মধ্যে করে সে গিয়েছিল, সেই কাঠের উপর নির্ভর করেই সমুদ্রে ভেসে পড়েছিল। কাঠের টুকরোটা বেশ বড় ছিল, আর তাতেই ভাসতে ভাসতে প্রায় অর্ধমৃত অবস্থায় আরও এক জায়গায় গিয়ে পৌঁছেছিল। সেই দ্বীপে কোনো এক বিশেষ কারণে সে বেশিক্ষণ থাকতে পারেনি। এই অদ্ভুত স্টোরিটা এক জাহাজের নাবিক আমায় বলেছিল। সে আজ থেকে 10 বছর আগে ওই হীরের পাহাড়ে গিয়েছিল। তখনই আমি ঠিক করলাম যে ওইখানে যাব। তারপর তো বাকিটা তোমাদের বললাম। সমস্ত কথা শুনে অজয়, অভিরূপ, লালু সকলেই কেমন উত্তেজিত হয়ে পড়ে। হীরের পাহাড়, যেখানে হিরে পাওয়া যায়। কিন্তু হিরে পাওয়া কি এত সহজ? আর যদি সেটাই হতো তাহলে এতদিনে কি কেউ ওখানে যেত না? ওই লোকটা কি নিজেও ওখানে যেত না? পরদিন সকালে দূরবীন চোখে ফেলতে কিন্তু রজারের মুখে একটা হাসি ফোটে। সঙ্গে সঙ্গে দূরবীনটা অজয়ের হাতে দিয়ে বলে,
একবার সামনে তাকিয়ে দেখো অজয়, ওই দেখো দ্বীপটা দেখতে পাচ্ছ? অজয় দূরবীনে চোখ লাগায় আর তারপরেই চমকে ওঠে। দ্বীপটা থেকে কেমন একটা কালো ধোঁয়া উঠে আসছে না উপরের দিকে। ওই ধোঁয়া কিসের? একটা ধোঁয়া যেন মাথার উপরে রয়েছে। ওইদিকে কোনো আগ্নেয়গিরি বা ওই ধরনের কিছু আছে বলে তো মনে হচ্ছে না। এই স্মোকটা আসবে কি করে? আমারও তো সেটাই প্রশ্ন। তোমায় যে নাবিক বলেছিল তার কথার সঙ্গে দ্বীপের অনেকটা মিল পাওয়া যাচ্ছে। যে দ্বীপে আগ্নেয়গিরি থাকে সেই দ্বীপে আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে এলে সমস্ত গাছপালা সব কিছু ধ্বংস করে দেয়। সেই দ্বীপ এমন শুকনো হয়, তাছাড়া কালো ধোঁয়া দেখে তো মনে হচ্ছে ওখানে সত্যিই এমন কিছু একটা আছে। রজারের মুখেও কেমন একটা চিন্তার ছাপ দেখা দিল। ততক্ষণে বাকিরাও এসে দাঁড়িয়েছে ডেকের কাছে। এফরিডের নেতৃত্বে জাহাজ রেখে মাইকেল এসে দাঁড়ালো জাহাজের ডেকে। তারপর মাইকেল দূরবীনে চোখ লাগালো। তাহলে কি আমরা সেই হীরের পাহাড়ে যাচ্ছি? সেটা সত্যি সত্যি একটা আগ্নেয়গিরি পর্বত, কিন্তু এখানে তাহলে হিরে এলো কোথা থেকে? হয়তো অনেক বছর ধরে নিষ্ক্রিয় হয়েছিল। হতে পারে সেই সময় কোনোভাবে ওখানে হিরেগুলো তৈরি হয়েছিল। তাছাড়া ওই লোকটা তো একটা হিরে পেয়েছিল, তার কথায় বিশ্বাস করে তুমি এত দূরে এসেছো। এমন তো হতেই পারে ওখানে আর হিরে নেই। হীরের জন্য যে আমি এখানে আসিনি সে কথা তুমি ভালোভাবেই জানো মাইকেল। আমি এখানে এসেছি ওই হীরের পাহাড় দেখার জন্য। আমার টাকা পয়সার অভাব নেই। যদি টাকা নিয়েই ভাবতাম তাহলে সমুদ্রের বুকে জাহাজ নিয়ে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়তাম না মাইকেল। আমরা ওই দ্বীপে নামবো, তবে একটা কথা, যদি কোনো ডেঞ্জার দেখতে পাই তাহলে ওই দ্বীপ থেকে আমরা চলে আসব। সেদিন রাতের বেলা এমনটাই ঠিক হলো। তারপর ওরা ঘুমোতে চলে গেল জাহাজের খোলের ভেতরে নিজেদের কেবিন। রাতের বেলা শুয়ে শুয়ে সকলেই নিজের মতো অনেক কিছুই ভাবতে লাগলো, কিন্তু রজারের কিছুতেই ঘুম এলো না। সে এর আগে অনেকবার এই পথে এসেছে, কিন্তু ওই দ্বীপ খুঁজে পায়নি। নিশ্চিতভাবে মনে আছে ঠিক এই অক্ষাংশ দ্রাঘিমাংশ বরাবর সে আগেও দুবার এসেছে। সেবার মাইকেল আর এফরিড তার সঙ্গে ছিল না, সেবার ছিল অন্য কেউ। কিন্তু সত্যি সত্যি যদি ওই পাহাড়ে একটা হিরে পেয়েই থাকে, যদি ওখানে সত্যি সত্যি আর কোনো হিরে না থাকে তাহলে কি হবে? কথাটা ভেবে রজার মনে মনে কেমন যেন উত্তেজিত হতে লাগলো। নিজের কেবিন ছেড়ে জাহাজে ডেকে এসে দাঁড়ালো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা হাত দিয়ে অন্য হাতে ঘুষি মেরে বলল, ওই পাহাড়ে হিরে যদি না পাই তাহলে আমি কোনো দিন সমুদ্রের জাহাজের ওপর পা রাখবো না। জাহাজ বেশি দূরে নিয়ে যাওয়া যাবে না। এত দূরে জাহাজ গেলে পরে সমস্যা হতে পারে। আর একটু যাওয়া যেতেই পারে, কিন্তু কিসের ভয় পাচ্ছ তুমি? সমুদ্রে ঘুরেও ডুবো পাহাড়ের কথা তুমি ভুলে গেলে? এমন দ্বীপের কাছাকাছি অমন ডুবো পাহাড় অনেক থাকে। একবার যদি জাহাজ তাতে আটকে যায় তাহলে কি বিপদ হবে তুমি বুঝতে পারছো? রজার, মাইকেল ঠিকই বলছে। আর কাছে যাওয়ার দরকার নেই। জাহাজের খোলে বড় বড় দুটো নৌকা আছে, সেই দুটো নৌকা নিয়ে আমরা ঠিক চলে যেতে পারবো। মাইকেল, তুমি যাবে না? আমি গেলে জাহাজ পাহারা দেবে কে? এখানে একা রাখাটা ঠিক হবে না। সমুদ্রের বুকে একা থাকা কখনোই ভালো নয়। আমি এখানে থাকছি, তোমরা যাও। তবে কোনো বিপদ হলে আমি এখান থেকে এটুকু চলে যেতে পারবো। তোমাদের সঙ্গে ব্যাগপত্র থাকবে, তাই তোমাদের নৌকোয় যাওয়াই ভালো। দুটো মাঝারি আকারের নৌকো বেরিয়ে এলো জাহাজের খোলের একদম শেষের দিক থেকে। রজার তৈরি হয়ে এসেছিল। নৌকো, দড়ি, অস্ত্রশস্ত্র অনেক কিছুই নিয়ে সে নৌকো নিয়ে বেরিয়ে পড়ল সেই কালো পাহাড়ের উদ্দেশ্যে। সমুদ্রের জলে এই সময়টা ঢেউ কমই থাকে। প্রশান্ত মহাসাগর এমনিতে এক ভয়ঙ্কর জায়গা, তবে এই প্রশান্ত মহাসাগর যখন শান্ত হয়ে থাকে তখন তাকে দেখলে মনে হয় যেন একটা নীল রঙের চাদর কেউ বিছিয়ে দিয়ে গেছে, আর এইমাত্র মাঝে মাঝে অল্প হাওয়ায় সেটা দুলে উঠছে। ওরা দাঁড় টানতে টানতে এগোতে লাগলো সেই কালো পাথরের দিকে। লালু বলল, বাতাসে একটা গন্ধ আছে বলে মনে হচ্ছে না? হালকা যেন নাকে লাগছে গন্ধটা। ওই দিক থেকে দ্বীপ ছোট মনে হচ্ছিল, এখন কত বড় মনে হচ্ছে। অনেক বড় এই দ্বীপের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত একদিনে হেঁটে শেষ করা যাবে না। এক প্রান্ত থেকে অপর প্রান্ত শেষ করতে গেলে প্রায় অর্ধেক দিন সময় লেগে যাবে। তার মানে এখানে যদি এসে কেউ হারিয়ে যায় সহজে সে বাইরে বেরিয়ে আসতে পারবে না? অদ্ভুত তো, কিন্তু সত্যিই তো।
দূর থেকে দেখে মনে হচ্ছে কেমন যেন কালো কালো গায়ের রংটা, কোথাও সবুজের চিহ্ন মাত্র নেই, ঘাসও নেই বলেই মনে হচ্ছে। কিন্তু বিপদ থাকতে পারে। এমন দ্বীপে এমন অদ্ভুত কিছু প্রাণী থাকে যেগুলো ভয়ঙ্কর। গিরগিটি, সাপ, অনেক কিছুই থাকতে পারে। আমাদের সাবধানে থাকতে হবে। আমরা বরং দুটো দলে ভাগ হয়ে যাই। লালু আর রজার একটা দল, আর আমি আর অভিরূপ একটা দল। তোমরা সামনে থাকবে আর আমরা পেছনে। দুটো দল তৈরি করে ওরা বাইরে বেরিয়ে গেল। সেই গন্ধটা কিন্তু বাতাসে আর একটু বেশি পেল ওরা, তবুও সামনে যেতে হবে। ওদের চারজনের পিঠে ব্যাগ, তাতে দড়ি, ছুরি, মোমবাতি, খাবার, এই সমস্ত কিছু রয়েছে। তাছাড়াও শক্ত রাবারের গ্লাভস এবং আরও কিছুও রয়েছে। এর মধ্যে কিছু জিনিস ওরা নিয়ে বেরিয়েছে, কিছু জিনিস রজার ওদের দিয়েছে। দ্বীপে নেমে প্রথমে রজার, তারপর লালু, তারপর অভিরূপ এবং তারপর অজয় এগোতে লাগলো সামনের দিকে। রজার বলল, এই যে, এইটা হলো যাওয়ার জায়গা। দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু ওই নাবিক সেই হিরেটা পেয়েছিল। যতদূর সম্ভব আমরা ওইখানে গেলে হিরে পেতে পারি। কিন্তু যদি আমরা এখানে হিরে না পাই, দেখা গেল ওখানে কেন, আশপাশের কোথাও আমরা হিরে পেলাম না, তখন? আমরা সঙ্গে করে এই শক্ত পাথর ভাঙার জন্য একটা জিনিস এনেছি, একটা নতুন মেশিন। খুব বেশি বড় নয়, অথচ আমাদের কাজে লাগবে। প্রয়োজন যখন হবে তখন দেখাবো। অজয় রজারের কথা ভালোভাবে বুঝতে পারল না। ততক্ষণে ওরা সমুদ্রের ধার থেকে উপরের দিকে বেশ খানিকটা উঠে আসতে শুরু করেছে। কালো পাথর যতটা শক্ত বলে ওরা ভেবেছিল ততটা শক্ত নয়, খানিকটা ভঙ্গুর মতো, খুব জোরে আঘাত করলে ভেঙে যাবে। ওটা মাটি না পাথর, কোনো কিছুই ওরা ভালোভাবে বুঝতে পারছিল না। শক্ত মাটি যদি কোনো কারণে শক্ত হতে হতে পাথরের মতো হয়ে যায়, তখন যেমনটা হয় ঠিক তেমনটাই বলেই মনে হচ্ছিল। ওরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিল উপরের দিকে। ওপরে উঠতে উঠতে এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যেখানে সূর্যের আলো ওদের চোখে একদম সরাসরি এসে পড়ছে। আর তখনই সামনের দিকে তাকিয়ে ওরা অবাক হয়ে যায়। রজারের হাতের ম্যাপটা সামনের দিকে তুলে ধরতেই বোঝা যায় ম্যাপের দৃশ্যটা ঠিক এই রকম একটা জায়গা থেকে এসেছে। সামনে যতদূর চোখ পড়ে উঁচু উঁচু কালো পাথরের পাহাড়ের মতোই দেখা যাচ্ছে। ধোঁয়া যেখান থেকে উঠছে সেটা অনেকটা দূরে। ওই কালো পাথরেরই উঁচু হয়ে থাকা কোনো একটা চূড়ার কাছ থেকে ওই ধোঁয়া বেরিয়ে আসছে। যেখানে স্মোক বেরোচ্ছে অত দূর আমাদের যেতে হবে না, মাঝামাঝি পর্যন্ত পৌঁছতে পারলেই হবে। অজয়, আমায় একটা কথা দাও, এখান থেকে হিরে না নিয়ে আমরা ফিরে যাব না। এত দূরে যখন এসেছি, হীরের খোঁজ আমরা করবই। তুমি চিন্তা করো না রজার, আমরা এর আগে অনেকবার বিপদের মুখে পড়েছি, এইসব নিয়ে তোমায় ভাবতে হবে না। ওরা পথ চলা শুরু করলো। শক্ত কালো পাথরের উপর দিয়ে পথ চলতে চলতে ওরা বেশ ক্লান্ত হয়ে পড়ল এক সময়। ওদের জায়গাটা যতটা ছোট বলে মনে হচ্ছে ততটা কিন্তু নয়। ঢালু জমি বেয়ে নিচে নামা, আবার সামনের দিকে ঢালু পথ দিয়ে উপরে ওঠা কিন্তু সহজ ব্যাপার নয়। ভাগ্যিস জায়গাগুলো পাহাড়ের মতো খাড়া নয়, তাহলে দড়ি বেঁধে ওরা ওপরে উঠতে পারতো না। চারজন পরপর দড়ি দিয়ে নিজের শরীরটা বেঁধে নিল, যাতে ঢালু খাড়া পথে কেউ একজন পিছলে গেলে বাকিরা তাকে আটকাতে পারে। এভাবে চলতে চলতে সূর্য ঢলে এলো পশ্চিম প্রান্তে। ওরা বুঝতে পেরেছিল জায়গাটা খুব একটা ঠান্ডা হবে না। অন্ধকার নামতেই রজার বলল, আমার ব্যাগে তাঁবুর মতো একটা কাপড় আছে, সেটাই কোনো রকমের চারপাশে ছড়িয়ে তার ভিতরে আমাদের শেল্টার নিতে হবে। তাছাড়া এখানে তেমন কিছুই নেই। রাতের বেলা এখানে পথ চলাতে কিন্তু ঠিক হবে না। কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা হেঁটে এলাম, না কোনো সবুজ গাছ দেখতে পেয়েছি, না কোনো পোকামাকড় কিংবা অন্য কিছু দেখতে পেয়েছি। এইখানে এসব কি কিছু নেই রজার? রজার কিন্তু এই কথাটায় কেমন যেন চিন্তিতভাবে বলল, সেটা তো আমিও ভাবছি। বিপদ যখন আসে তখন কেউই বুঝতে পারে না। বিপদ কিন্তু কালো অন্ধকার রাতে এলো। রাতের বেলা গরম সামান্য কমতে শুরু করেছে, আর তখনই এলো বিপদ। ওরা তাঁবু গায়ে জড়িয়ে নিল। একদম গলা পর্যন্ত ঢেকে চারজন পাশাপাশি পাথরের গায়ে হেলান দিয়ে কোনো রকমে বিশ্রাম নেওয়ার চেষ্টা করতে করতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। ঠিক তখনই একটা বেশ বড় সড়ো হাতখানেক লম্বা আকারের একটা গিরগিটির মতো সরীসৃপ এসে পৌঁছলো সেখানে। তারপর প্রথমে বেশ কিছুক্ষণ ওদের চারজনের শরীরের ওপর দিয়ে একবার এপাশ আর একবার ওপাশে ঘোরাঘুরি করলো।
তার মুখ থেকে বেরিয়ে আসা লম্বা জিভ রাতের অন্ধকারেও দেখা না গেলেও কেমন যেন লাল টকটকে। তারপর কি মনে করে এগিয়ে গেল অভিরূপের দিকে। অভিরূপ ছিল সবার শেষের দিকে। তার একটা হাত বাইরে বেরিয়ে এসেছিল। সরীসৃপটা এগিয়ে গিয়ে তার হাতের তালুর নিচের দিকে নরম জায়গাতেই একটা কামড় বসালো। তারপর তার শরীর থেকে যেন রক্ত চুষে খেতে লাগলো একটু একটু করে। অভিরূপ প্রথমে কিছু বুঝতে পারেনি। তারপর যখন বুঝতে পারলো, তখন তাড়াতাড়ি হাতটা তুলে আনতে যেতেই বুঝতে পারলো হাতের ওপর কিছু একটা রয়েছে, যে নখ দিয়ে হাতটা আঁকড়ে ধরে রয়েছে। ঘুমের ঘোরে এমন একটা ব্যাপার বুঝতে পেরে অভিরূপ চিৎকার করে উঠল। এক ঝটকায় তাঁবু থেকে বাইরে বেরিয়ে এলো সে। ততক্ষণে তার চিৎকারে সকলেরই ঘুম ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে 3টে টর্চ জ্বলে উঠল। 3টে টর্চের আলো অভিরূপের উপরে গিয়ে পড়তে ততক্ষণে সেখানে বীভৎস দৃশ্য। অভিরূপ মাটির উপর ছিটকে পড়েছে। এখন আর একটা নয়, প্রায় 1 হাত লম্বা গিরগিটির মতো আরও বেশ কয়েকটা জন্তু অভিরূপকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তাদের মধ্যে একটা ওর হাতে, একটা ওর পায়ে উঠে কামড়ে ধরেছে। গল গল করে রক্ত বেরিয়ে আসছে সেই কামড়ে ধরা জায়গাটা থেকে। অভিরূপ চিৎকার করে বলল, বাঁচাও, বাঁচাও আমাকে, এগুলো আমার শরীর থেকে সরাও। ওরা হতভম্ব হয়ে গিয়েছিল মুহূর্তের মধ্যে। কি করতে হবে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু রজার দ্রুত গতিতে এগিয়ে গেল সামনের দিকে। ছিটকে গিয়ে সামনে পড়তেই সেই জন্তুগুলো 2-3টে ছুটে এলো রজারের দিকে। অদ্ভুত তাদের গলা থেকে বেরিয়ে আসা চিৎকার। টিকটিকি যেমনভাবে ডাকে অনেকটা তেমন হলেও এই শব্দের জোর আরও বেশি। রজার ছুটে সামনে যেতেই হাতের টর্চটাকে বাগিয়ে ধরেছে সঙ্গে সঙ্গে অজয়। আর দেরি করল না, হাতের টর্চটাকে সম্বল করে সামনের দিকে এগিয়ে গেল। একটা সরীসৃপ ছিটকে এলো রজারের মুখ লক্ষ্য করে। রজার তার হাতের টর্চ দিয়ে ঠিক ব্যাট বল খেলার কায়দায় সরীসৃপের গায়ে মারতেই সে ছিটকে গেল দূরে। ততক্ষণে যারা রক্তের স্বাদ পেয়েছে তারা বাদে বাকিরা এক এক করে ছুটে আসতে লাগলো রজার আর অজয়কে লক্ষ্য করে। কিন্তু তাদেরও ওরা দুজন ওই হাতের টর্চ দিয়ে এক এক করে মারতে লাগলো। কিন্তু অভিরূপ ততক্ষণে যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলেছে। তাড়াতাড়ি ওরা এগিয়ে গিয়ে অভিরূপের শরীর থেকে দুটো সরীসৃপকে টর্চের আঘাতে আলাদা করলেও ততক্ষণে অভিরূপ ব্যথায় ঘুমাতে শুরু করেছে। অভিরূপকে তুলে এনে ওরা তাঁবুর কাউরে জড়িয়ে দিল। ততক্ষণে অভিরূপের হাত পা এবং গলার কাছ থেকে রক্ত বেরিয়ে আসছে। ওদের ব্যাগের মধ্যে কাপড়, তুলো এবং ব্যান্ডেজ ছিল। কোনো রকমে অভিরূপকে সুস্থ করে বাকি রাতটা ওরা জেগেই কাটালো। রজার বলল, আমারই ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম ঘুমোবো না, কিন্তু কখন যে চোখটা লেগে গেছে। আমি ভেবেছিলাম এখানে কিছু নেই, কিন্তু এবার যা দেখতে পেরেছি রাতের বেলা আর আমার চোখে ঘুম আসবে না। পরদিন সকালে কিন্তু অভিরূপকে খানিকটা সুস্থ মনে হলো। তার হাত পায়ের জামা কাপড় ছিঁড়ে এসেছিল, জামা কাপড় বেঁধে দেওয়া হলো। জামা কাপড় বদলাবার মতো অবস্থা কিংবা সময় কোনোটাই নেই। ওরা আবার পথ চলতে লাগলো। এবার অভিরূপ রইল রজারের ঠিক পেছনে, তারপর লালু এবং সবার শেষে অজয়। সেদিন ওরা সেই ঢালু বড় পাহাড়টার এক পাশের জমি ধরে উপরের দিকে উঠে অন্য পাশ দিয়ে নামলো। আর তখনই ওরা বুঝতে পারলো আসলে রজার যে কথাটা বলেছিল সেটা ঠিক। লম্বায় এই দ্বীপের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যেতে একদিন লাগলেও পাহাড় বেয়ে ওঠানামা করতে আরও বেশি সময় লাগবে। এইভাবে প্রায় 2 দিন ওদের নিরবিচ্ছিন্নভাবে কেটে গেল। নতুন করে তেমন কিছুই ঘটল না। রাতের বেলা দুজন করে জেগে থাকে, দুজন করে ঘুমায়। কিন্তু একটা ব্যাপার ওরা লক্ষ্য করল, যতই সামনের দিকে এগোয় ততই সেই বাতাসে অদ্ভুত পোড়া পোড়া গন্ধ আর তার সঙ্গে একটা গরম ভাব ওরা বুঝতে পারে। সেই কালো ধোঁয়াটা এখন যেন আরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। সেদিন সকালের দিকে অজয় রজারকে বলল, আচ্ছা, যদি ওটা সত্যি সত্যিই আগ্নেয়গিরি হয়, আর যদি আমরা এখানে থাকাকালীন ওখান থেকে লাভা বেরিয়ে আসি, তাহলে তো আমরা এখানে পুড়ে মরবো, তাই না? কথাটা আস্তে আস্তে অজয় রজারকে বলেছিল। রজারের মুখে কেমন একটা ভাব দেখা যায়, সেটা হাসি, কান্না কিংবা রাগ, সবকিছুর মিলিত একখান ভাব। রজার বলল, না অজয়, এসব ভাবার কোনো প্রয়োজন নেই। এতদিন ধরে ওই পাহাড়ের আগ্নেয়গিরিতে যখন বিস্ফোরণ হয়নি, তখন এখনো হবে না। ভলক্যানো অনেক রকমের হয়। ধোঁয়া যখন বেরোচ্ছে তার মানে ভেতরে এমন কিছু একটা ব্যাপার আছে। তবে চট করে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা নেই। সেটা আমিও ভাবছি, কিন্তু বলা যায় না। দেখা গেল আমাদের কপালটাই খারাপ, আমরা এখানে এসেছি আর এখনই বিস্ফোরণ হলো। তাহলে হিরে পাওয়া তো দূরের কথা, নিজেদের ফিরে পাওয়ার সম্ভাবনাটাও কমে যাবে। অজয় মস্করা করে কথাটা বললেও
রজারের মুখ দেখে মনে হলো না ব্যাপারটা সে মশকরা হিসেবে নিয়েছে। অভিরূপের ব্যথাটা কমে এলো। সেও একটা ভয় পেয়েছিল। এমনভাবে ঘুমের ঘোরে সরীসৃপগুলো আক্রমণ করাতে একটা ভয় তার মনের মধ্যেই ছিল, তাই সে চুপচাপই ছিল। লালু তার সঙ্গে সঙ্গেই রইল। সেদিনই ওরা সামনের যে পাহাড়টা দেখা গিয়েছিল সেই পাহাড়ে ওঠার জন্য তৈরি হয়ে নিল। তবে এই জায়গাটা কিন্তু বেশ ভালো। এবার পেছনের দিকে তাকিয়ে অজয়ের মনে হলো আসলে ওই পাহাড়ের মুখ থেকে ধোঁয়া বেরিয়ে আসছে, সেখান থেকে সমুদ্রের ধার পর্যন্ত গোটা জায়গাটা কেমন যেন ঢালু। মাঝে মাঝে পাহাড়ের মতো জায়গাগুলো তৈরি হয়েছে বটে, তবে জায়গাটা কেমন যেন নদীর জল চলতে চলতে যেমন মাঝে মাঝে ঢেউ খেলে যায়, ঠিক তেমনই একটা ঢেউ খেলানো জায়গা। অজয়ের একবার মনে হলো হতেই পারে ওই আগ্নেয়গিরি থেকে লাভা বেরিয়ে এসে তারপর সেই লাভা শুকিয়ে যাওয়ার পরে হয়তো এমন কোনো একটা জমি তৈরি হয়েছে, কিন্তু সেটাই বা কী করে হয়? অনেক রকমই চিন্তা চলতে লাগলো ওদের মাথার মধ্যে। কিন্তু সেসব ওরা বাদ দিয়ে সেই দিন পাহাড়ে উঠতে লাগলো, যেই পাহাড়ে সেই নাবিক একটা হিরে পেয়েছিল। প্রায় 3 days হতে চলল, এখনো তাদের কোনো খবর নেই। সত্যি সত্যি ওরা সবাই ঠিক আছে তো? ও গড, সেভ দেম। রজারকে নিয়ে আমি চিন্তা করি না। রজার যে কোনো বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে, কিন্তু বাকি 3 জনের জন্যই আমার চিন্তা হচ্ছে। বারবার করে রজারকে বারণ করলাম ওদের সঙ্গে নিয়ে যেও না, কিন্তু আমার কথা সে কিছুতেই শুনলো না। হিরে না পেলে যে রজার ফিরে আসবে না সে কথা তো আমরা জানি, কিন্তু ওরা বোধহয় ব্যাপারটা এখনো ঠিক বুঝতে পারেনি। ওরা ভাবছে রজার ওদের মতোই অ্যাডভেঞ্চারের জন্যই বেরিয়েছে। কাল রাতে তুমি যখন ঘুমিয়েছিলে তখন আমাদের জাহাজটার আশেপাশে কি যেন একটা ঘুরছিল। রাতের বেলা তাই খেয়াল করে দেখতে পাইনি, তবে বেশ বড় সড়ো কিছু একটা। আবার তুমি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো? আরে তুমি তো জানো এই সমস্ত কিছুতে আই এম নট অফ্রেড, আমি ভয় পাই না। আমাদের জাহাজের কাছে কি করবে? রজারের বলা সেই গল্পটা কিন্তু মিথ্যা নয়। ও যেই নাবিকের কাছ থেকে সমস্ত কিছু শুনেছিল, তার কাছ থেকে আমিও কিন্তু শুনেছিলাম। যে জন্তুটার কথা সে বলেছিল সেই জন্তুটাকে কিন্তু এই প্রশান্ত মহাসাগরের বুকে আর কেউ কোনো দিন দেখেনি। এই কথায় এফরিট খানিকটা ভয় পেল। তখন দুপুরের সময়, চারপাশে সমুদ্রে নীল জলে অল্প অল্প ঢেউ রয়েছে। ঠান্ডা হাওয়া মাঝে মাঝে ছিটকে এসে ওদের দুজনের গায়ে লাগছে। ডেকের একপাশে এফরিট দাঁড়িয়েছিল আর তার পাশে মাইকেল। জাহাজ এখানে দাঁড়িয়ে রয়েছে 3 দিন ধরে। সেই পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে এফরিট বলল, আরে সেদিন যতটা কালো ধোঁয়া বেরোচ্ছিল বলে মনে হচ্ছিল, আজ যেন মনে হচ্ছে তার থেকে অনেক বেশি ধোঁয়া বেরোচ্ছে। Isn't it so? কথাটা মাইকেলেরও মনে হয়েছিল, কিন্তু যদি সেটাও হয়ে থাকে ওদের তো কিছু করার নেই। ওরা এখান থেকে কোনোভাবেই রজারকে সতর্ক করতে পারবে না। জাহাজে একটা ওয়াকিটকি রয়েছে, কিন্তু সেই ওয়াকিটকিতে জানানোর জন্য রজারের অন্যটা নিয়ে যাওয়া প্রয়োজন ছিল। রজার এমনটা কখনোই করেনি। সে যে কেন ওই 3 জনকে সঙ্গে করে নিয়ে গেল সেটা মাইকেল এখনো পর্যন্ত বুঝতে পারেনি। ঈশ্বর করুক সবাই যেন ভালোভাবে ফিরে আসে। এই পাহাড়ের আগ্নেয়গিরি অনেক বছর আগে একবার বেরিয়েছিল। কি বলছো তুমি? তুমি এই পাহাড়ে আগ্নেয়গিরি বেরিয়েছিল, কিন্তু রজার তো সেই কথা আমাদের বলেনি। রজার এমন অনেক কথাই আমাদের বলেনি যেটা আমাদের বলার দরকার ছিল। তুমি জানো না ফ্রেড, রজার কত মিথ্যে কথা বলতে পারে। মাইকেলের এই কথা শুনে এফরিট কিন্তু অবাক হলো। এফরিট মাইকেলের বন্ধু, রজারের বন্ধু নয়। সেই সূত্রেই ওদের পরিচয়, কিন্তু রজারকে মাইকেল ভালোভাবেই চিনত। আর তাই তার চিন্তা মাইকেলের জন্য নয়, হচ্ছিল বাকিদের জন্য। কিন্তু এটা কি করে হলো? ওই পাহাড়েই হিরে থাকার কথা। এই পাহাড়ের মাটি আমাদের ভেঙে দেখতে হবে। পাহাড়ের মাটি মানে এই পাথরগুলোকে ভাঙার আগে একবার আমার কথা শোনো। এই পাথরগুলো কিন্তু ভঙ্গুর, যে কোনো সময় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। আমি এমন পাথর আগে দেখিনি। এটাকে পাথর বলবো না মাটি বলবো সেটাই ভালো করে বুঝে উঠতে পারছি না। জোরে আঘাত করলে টুকরো টুকরো হয়ে ভেঙে যাচ্ছে, কিন্তু এমনিতে বেশ শক্ত। এর মধ্যেই কোথাও আছে সেই হিরে। আমি এখানে খুঁড়ে দেখব, না হলে এত দূর আসাটা আমার শুধু শুধু বেকার হয়ে যাবে।
শুধু শুধু কেন এমন একটা দ্বীপ তো আমরা আবিষ্কার করলাম? এই দ্বীপে এর আগে যে খুব বেশি লোকজন আসেনি সেটা তো বোঝাই যাচ্ছে। এত বড় একটা দ্বীপ সবার চোখের বাইরে রইল। এই দ্বীপে কিছু একটা গন্ডগোল আছে যেটা আমরা সত্যিই বুঝতে পারছি না। বাতাসে সেই গন্ধটা কিন্তু এখন বেড়ে উঠেছে, আর আর মাঝে মাঝে মনে হচ্ছে মাটির তলা থেকে কোথাও যেন একটা গুড়গুড় শব্দ ভেসে আসছে। আমাদের দেরি করা যাবে না, আমাদের হাতে বেশি সময় নেই। এখানকার মাটি খুঁড়ে দেখতে হবে। এই পাহাড়ের ভূমি পাথরের হোক কিংবা মাটির, যাই হোক না কেন, সেটা আমাদের দেখতেই হবে। এইবার রজার তার ব্যাগটা খুলল। সেখান থেকে বেরিয়ে এলো একটা লম্বা যন্ত্র। তার ব্যাগে শুধু যন্ত্রটাই ছিল। অনেকটা ড্রিল মেশিনের মতো দেখতে হলেও তার চেয়ে খানিকটা বড়, এবং তার মাথার দিকে যেটা লাগানো হয়েছে সেটাও বড়। সেটাকে মাটির গায়ের সঙ্গে ঠেকিয়ে একটা চাপ দিতেই ঘর ঘর করে শব্দ হতে লাগলো, আর সঙ্গে সঙ্গে ওদের মনে হলো আশপাশটা যেন কেমন কেঁপে উঠল। সামনের পাথরের ভেতরে গর্ত হয়ে যেতে লাগলো দেখতে দেখতে। রজারের মুখে একটা হাসি ফুটে উঠল। সে বলল, তোমরা একটা কাজ করো, তোমরা নিচের দিকটায় গিয়ে দাঁড়াও। এই জায়গাটা আমি একটু একটু করে খুঁড়ে দেখি যে আসলে কি আছে। রজার কাজ করতে লাগলো। ওরা সেই ঢালু জায়গাটা থেকে বেশ খানিকটা নিচের দিকে নেমে এলো। সেইখানে পাহাড়টা সামান্য সমতল। সেখানে এসে বসে অজয় বলল, আমার কিন্তু বারবার মনে হচ্ছে এই রজার আমাদের থেকে কিছু একটা লুকিয়ে রাখছে। কেন এমনটা মনে হচ্ছে বুঝতে পারছি না। আমরা যেদিন সকালে নামলাম তার আগের দিন রাতে মাইকেল আর রজারের মধ্যে কি একটা ব্যাপার নিয়ে বেশ কথা কাটাকাটি হচ্ছিল। মাইকেল চাইছিল না আমরা তিনজনে এই দ্বীপে আসি। অদ্ভুত, কিন্তু রজার আমাদের বলেছিল এই দ্বীপে আসার কথা, এই দ্বীপে হিরে আছে, সেই হিরে খোঁজার কথা। তাহলে মাইকেল কেন রজারকে বারণ করতে যাবে? আচ্ছা, তাহলে কি মাইকেল চাইছিল যে রজার একাই এসে সেই হিরে খুঁজে বার করুক? আমাদের সঙ্গে এসে হিরে খুঁজে বার করলে হিরের ভাগ আমাদেরও দিতে হবে, আর যদি একা বার করে তাহলে ভাগ দিতে হবে না। প্রথম থেকেই কিন্তু মাইকেল চাইনি আমরা এই জাহাজে আসি, তোদের হয়তো মনে আছে। সঙ্গে সঙ্গে ওদের দুজনেরও মনে পড়ে গেল প্রথম দিনের কথা। পাশাপাশি চলতে থাকা দুটো জাহাজের ডেকে দাঁড়িয়ে ক্যাপ্টেনের সঙ্গে কথা হয়েছিল রজারের। তখন মাইকেল আপত্তি জানিয়েছিল, কিন্তু হঠাৎ করে এই কথাগুলো কেন বারবার ওদের মনে হচ্ছে সেটা ওরা বুঝতে পারল না। রজার ততক্ষণে বেশ খানিকটা জায়গা খুঁড়ে ফেলেছে। পাশাপাশি বেশ কয়েকটা গর্ত গোল করে খুঁড়ে তারপর মাঝের জায়গাটা পা দিয়ে চাপ দিয়ে ভাঙার চেষ্টা করবে, এটাই ছিল রজারের প্ল্যান। সেই মতো পরপর সে গর্ত খুঁড়তে লাগলো। অজয় তাকিয়ে রইল দূরের পাহাড়ের চূড়াটার দিকে, যেখানে কালো ধোঁয়াটা যেন এখন বেড়ে যাচ্ছে। লালু আর অভিরূপ পাহাড়ের গায়ে কান পেতে রইল, আর ওদের দুজনেরই মনে হলো পাহাড়ের কোনো এক গভীর তল থেকে ঘর ঘর করে একটা শব্দ বেরিয়ে আসছে। দেখতে দেখতে দুপুরের সেই সময়টা আস্তে আস্তে পেরিয়ে বিকেলের দিকে পড়তে লাগলো। একসময় রজারের কাজ শেষ হতে এসে চিৎকার করে ডাকলো, উপরে চলে এসো, আমার কাজ শেষ হয়ে গেছে। ওরা উপরে উঠতে অবাক হয়ে গেল। বেশ অনেকটা বড় জায়গা গোলমতো করে খুঁড়ে ফেলেছে রজার। এবার ছোট ছোট করে তার মাঝের জায়গাগুলো কাটতে শুরু করলো সে। তাতেই পাথরের সেই টুকরোগুলো ঝুড়ো ঝুড়ো হয়ে ভেঙে পাহাড়ের ঢাল বেয়ে নামতে লাগলো নিচের দিকে। ওরা দুপাশ দিয়ে উঠে এলো সেই জায়গাটার উপর। আস্তে আস্তে কাটতে কাটতে মনে হলো পাথর উপর থেকে যতটা শক্ত, ভেতর থেকে ততটা শক্ত নয়। যতবারই একটা করে পাথরের দলা নিচের দিকে গড়িয়ে পড়ছে, ততবারই অজয়ের যেন মনে হচ্ছে এক্ষুনি কিছু একটা হবে। একটা অজানা ভয় তাকে আস্তে আস্তে চারপাশ থেকে যেন গ্রাস করতে শুরু করেছিল। অজয়ের চোখ চলে যাচ্ছিল রজারের দিকে, মুখটা যেন কেমন একটা লাগছে। এভাবে বেশ কয়েকটা পাথরের ডালা কাটার পরেই হঠাৎ অভিরূপের মুখে একটা চিৎকার শোনা গেল, লালু, লালু, পাথরের টুকরোটায় কি যেন একটা আছে। সঙ্গে সঙ্গে লালু নেমে গেল নিচের দিকে। পাথরের টুকরোটা নিচের দিকে পড়তে পড়তে আরও ঝুড়ো হয়ে যাচ্ছিল। একটা বড়সড় পাথরের টুকরোকে লক্ষ্য করে লালু দ্রুত গতিতে নেমে গেল নিচের দিকে। তারপর পাথরের টুকরোটাকে ধরেও ফেলল, কিন্তু ধরতে গিয়ে নিজের টাল সামলাতে পারল না। সে পাথরের টুকরোর সঙ্গে দ্রুত গতিতে সেও গড়িয়ে পড়তে লাগলো নিচের দিকে। ঘটনাটা এমনভাবে ঘটে গেল যে অজয় আর অভিরূপ কিছু করার সুযোগই পেল না। ব্যাপারটা দেখতে পেয়ে ওরা দুজনেও পাহাড়ের ঢাল বেয়ে আস্তে আস্তে নামতে লাগলো নিচের দিকে। ওঠার সময় পাহাড় এতটা দুর্গম না হলেও নামার সময় কিন্তু জায়গাটা সত্যিই ভয়ঙ্কর। লালু পাথরের গায়ে দুবার ধাক্কা খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল।
রজার কিন্তু সেই দিকে লক্ষ্য না করে নিজের কাজ করে যেতে লাগলো। ঠিকভাবেই তো নামছিলাম, কিন্তু পাথরের টুকরোটা ধরার সময় কিভাবে যেন হাতটা পিছলে গেল, আর তাতেই কিন্তু পাথরটা ছাড়িনি। অবিশ্বাস্য! তার মানে রজার মিথ্যে কথা বলেনি, রজার সত্যি সত্যি। আরে, গোটা জাহাজটা জ্বলছে মনে হচ্ছে। অজয়ের কথা শুনে ওরা তিনজন দূরের দিকে তাকায়, আর ঠিক তখনই একটা তীব্র বিস্ফোরণের শব্দ ওদের কানে এসে লাগে। ততক্ষণে উপরে থাকা রজার পাথর ভেঙে ফেলেছে এবং সেই পাথরের টুকরোগুলো ততক্ষণে গড়িয়ে নামতে শুরু করেছে নিচের দিকে। রজার চিৎকার করে বলল, সরে যাও, সরে যাও তোমরা ওখান থেকে, বড় বড় পাথরের টুকরো নিচে নামছে। রজারের চিৎকার শুনে ওরা উপরের দিকে তাকিয়ে দেখতে পায় সত্যিই বড় বড় পাথরের টুকরোগুলো গড়িয়ে গড়িয়ে নামছে নিচের দিকে। নামতে নামতে সেগুলো পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেলেও ওই টুকরোগুলো যদি গায়ে এসে লাগে তাহলেও বিপদ হতে পারে। ওরা তাড়াতাড়ি লালুকে নিয়ে ঢালু পাহাড়ের একপাশে সরে আসতে লাগলো। লালু যেখানে এসে থেমেছিল সেখানে ঢাল শেষ হয়ে আবার সামনের দিকে উঠতে শুরু করেছে। সেই পথ দিয়েই ওরা একপাশে সরে এল, কিন্তু পাথরের টুকরোগুলো চারপাশে ছড়িয়ে আসছিল। ওরা কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছিল না। সর্বনাশ! সব দিক থেকেই তো পাথরের টুকরো আসছে। একটা কাজ করতে হবে, আমাদের তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওই পাশের ঢালটা বেয়ে ওপরে উঠতে হবে। লালু ততক্ষণে সামান্য ঠিক হয়ে গেছিল। মাথার কাছে চোট লেগে রক্ত বেরিয়েছিল, কিন্তু সেও তৈরি হয়ে নিল। তাড়াতাড়ি ওরা ছুটতে লাগলো সামনের দিকে। পেছনে তাকিয়ে দেখলো পাথরের ভাঙা ভাঙা টুকরোগুলো ততক্ষণে ওদের প্রায় কাছে এসে পড়েছে। রজার উপর থেকে চিৎকার করে বলল, সাবধান! রজারের কথা শুনে ওরা আরও দ্রুত চলতে লাগলো। পেছন থেকে গুম গুম শব্দ করে পাথরের টুকরোগুলো ছুটে আসছে, কিন্তু আর একটা শব্দও যেন হচ্ছে। ওদের মনে হচ্ছে গোটা জায়গাটা যেন থরথর করে কাঁপছে। ছুটতে ছুটতে ওরা পাশের পাহাড়ের ঢালের কাছে এসে পড়তেই পাথরের টুকরোগুলো নিচের দিকে এসে পড়ে ভেঙে খান খান হয়ে যেতে লাগলো। আর ঠিক তখনই রজারের দিকে তাকিয়ে ওরা দেখতে পেল একটা অদ্ভুত দৃশ্য। রজার যে জায়গাটা গোল করে ভেঙেছিল সেই জায়গাটা, আর তার ভেতরে একটা গুহার মতো জায়গা। ওই দিকটা দেখো। অজয়ের কথায় ওরা দুজন ওই দিকে তাকালো। ততক্ষণে রজারও তাকিয়েছে। কালো ধোঁয়া খুব দ্রুত বাইরে বেরিয়ে আসছে, আর তার সঙ্গে গোটা জায়গাটা কাঁপতে শুরু করেছে। ওরা দেরি না করে তাড়াতাড়ি উঠে গেল ওপরের দিকে, কারণ ততক্ষণে রজার সেই গুহা মতো জায়গাটার ভেতরে ঢুকতে শুরু করেছে। রজার, ভেতরে যেও না, এখানে কিছু একটা হতে চলেছে। রজার ওদের কথা না শুনে ভেতরের দিকে ঢুকে গেল। ওরা তিনজনে খুব দ্রুত পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠে এলো। তখন গোটা জায়গাটা আরও কাঁপতে শুরু করেছে। মাঝে মাঝে যেন মাটির তলা থেকে গুমগুম শব্দ আসছে। সেখানে এসে ওরা দেখতে পেল সত্যি সত্যি যেখানে এসে ওরা দাঁড়িয়েছিল সেখান থেকে গর্ত মতো রয়েছে, তবে ভেতর থেকেও যেন সেই পোড়া পোড়া গন্ধটা বেরিয়ে আসছে আবার। ওরা দেরি না করে ভেতরের দিকে ঢুকে এলো, আর তখনই রজারের টর্চের আলোটা দেখা গেল। ভিতরের দিকে যাওয়ার মতো রাস্তা আছে, কিন্তু যার জন্য এখানে এলাম সেটা তো নেই। হিরে কোথায়? রজার, আমাদের এখন এখান থেকে চলে যাওয়াই প্রয়োজন। আমার কোনো কিছুই ভালো লাগছে না। না, তোমরা যেতে চাইলে এখান থেকে যেতে পারো, কিন্তু আমি যাব না। এত কষ্ট করে আমি এখানে এসে পৌঁছেছি, হিরে না নিয়ে আমি এখান থেকে যাব না। রজার ভেতরের দিকে টর্চের আলো নিয়ে ছুটতে লাগলো। তার পেছন পেছন ওরা তিনজন যেতে লাগলো। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। এমন একটা জায়গা যে এখানে থাকতে পারে সেটা ওরা আন্দাজ করতেই পারেনি। কিন্তু সমস্যা একটাই, ভেতরের পথটা যেন আস্তে আস্তে ঢালু হয়ে নিচের দিকে নামতে শুরু করেছে। ওরা যতই এগোতে লাগলো ততই যেন চারপাশটা আগের মতোই কাঁপতে শুরু করেছে। আর তার সঙ্গে এবার এখান ওখান থেকে পাথরের টুকরো ভেঙে ভেঙে পড়তে লাগলো। আমার মনে হয় এর ভেতরে যাওয়া ঠিক হবে না। আওয়াজটা কিন্তু নিচের দিকে নেমে গেছে। যদি একবার এই পথে আমরা গড়িয়ে যাই তাহলে নিচের দিকে চলে যাব, আর তখন কিন্তু উঠে আসতে পারবো না। তাছাড়া চারপাশের পাথরগুলো যেভাবে ভাঙতে শুরু করেছে তাতে। অজয় বুঝতে পারলো লালু ঠিক কথাই বলছে, কিন্তু রজার তখনও টর্চের আলোয় সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ দেওয়ালের দিকে সে টুকরো টুকরো আলোর ঝলকানি দেখতে পেয়েছে। এইখানে হিরে আছে, আমি কোথাও যাব না। হিরে না নিয়ে আমি এখান থেকে যাব না। অজয় আর অভিরূপ নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করলো। গোটা জায়গাটা
তখন আগের চেয়েও বেশি থরথর করে কাঁপতে শুরু করেছে। সেই গুম গুম শব্দটা যেন তলার দিক থেকে ভেসে আসছে। ওরা ভেতরে আছে বলেই হয়তো সেই শব্দটা আরো বেশি বলে মনে হলো। আমার মনে হচ্ছে বড় বিপদে আমরা পড়তে চলেছি। ওই শব্দটা অন্য কিছুর নয়, আগ্নেয়গিরির। ওই আগ্নেয়গিরিটাই নিশ্চয়ই বিস্ফোরণ হবে, তাই ওখান থেকে ওভাবে ধোঁয়া বেরোচ্ছিল। কিন্তু কিন্তু রজারকে না নিয়ে আমরা রজারকে নিয়ে যাওয়ার সময় নেই। রজার কোথায় আছে সেটা কি আমরা দেখতে পাচ্ছি? অজয়, অজয়, আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাওয়া প্রয়োজন। অজয় বুঝতে পারলো অভিরূপ ঠিক কথাই বলছে। সে খানিকটা পিছিয়ে এলো, আর ঠিক তখনই ওদের মাথার উপর থেকে একটা বড় পাথরের মতো চাই ভেঙে পড়লো নিচে। অভিরূপ সেটা দেখতে পেয়েছিল, তাই দুজনকে একটা ধাক্কা দিয়ে একপাশে সরিয়ে দিতেই পাথরটা এসে পড়লো পথের মাঝখানে, তারপর গড়িয়ে চলে গেল নিচের দিকে। অজয় একবার চিৎকার করে বলল, রজার, রজার! কিন্তু অজয়ের কথা দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। রজারের কোনো সাড়া পাওয়া গেল না। ওরা তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গেল। গুহামুখের কাছে এসে দাঁড়াতেই একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল ওরা। যেদিকে সেই বড় পাহাড়ের মুখ থেকে ধোঁয়া বেরিয়ে আসছিল, সেই ধোঁয়া এখন আরও বেড়ে গেছে। গোটা জায়গাটা যেন থরথর করে কাঁপছে, আর সেই গুহামুখের কাছ থেকে যেন আগুনের মতো কিছু একটা বেরিয়ে আসছে। শুধু তাই নয়, সামনের পাহাড়ের উপর দিয়ে সেই 1 হাত লম্বা গিরগিটির মতো সরীসৃপ ছুটতে ছুটতে এগিয়ে যাচ্ছে সমুদ্রের দিকে। শুধু তারাই নয়, এক ধরনের কালো কুচকুচে একদল সাপ ছুটতে ছুটতে যাচ্ছে সেই দিকে। ওরা অবাক হয়ে সেদিকে তাকিয়ে দেখতে লাগলো। লালু বলল, আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হলে সেখানকার সমস্ত জীবজন্তু ছুটে চলে যায় বলেই শুনেছি, কিন্তু আজ নিজের চোখেই দেখলাম। ওরা সেই সরীসৃপ, সাপ, আরও কত কিছু দেখলো। তার কোনো কিছুই ভালোভাবে ওদের মনে রইল না, কারণ ততক্ষণে ওদের মনে হতে লাগলো সেই গুহা মুখের ভেতরে তাপমাত্রা যেন আস্তে আস্তে বাড়ছে, আর সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। ওরা দ্রুতভাবে সেই পাহাড়ের ঢাল বেয়ে নেমে এলো। ছুটতে ছুটতে আসা সেই গিরগিটির দল ওদের গায়ে মাঝে মাঝে ধাক্কা খেয়ে ছিটকে গেল, কিন্তু সেই রক্তচোষা টিকটিকির দল কিন্তু এবার আক্রমণ করলো না। প্রাণ বাঁচানোর জন্য ছুটতে লাগলো সবাই। ওরাও ছুটতে লাগলো। প্রায় 2 দিনের চেয়ে বেশি পথ ওরা হেঁটে হেঁটে এখানে এসেছে, কিন্তু ছোটার সময় কিন্তু মনে হলো না যে এত বড় পথ। ছুটতে ছুটতে ওরা সন্ধ্যের সময় এসে থামলো একটা পাহাড়ের ঢালের কাছে। এখনো সমুদ্র অনেক দূরে। সমুদ্র ভালোভাবে দেখা যায় না। উঁচু জায়গাটায় দাঁড়িয়ে একবার সমুদ্র দেখতে পেয়েছিল ওরা। সন্ধ্যের দিকে আশেপাশের সেই কাঁপুনিটা সামান্য কমে এলো, কিন্তু গরম তাপমাত্রা বাড়তেই লাগলো। ওরা ঠিক করলো পাহাড়ের ওপর দিকে আশ্রয় নেবে, তাহলে অন্তত লাভার স্রোত বয়ে এলে ওরা দেখতে পাবে। কিন্তু লাভার স্রোত খুব ধীরে ধীরে নিচের দিকে নামে, তাই ওরা অনেক দূরে ছিল। গোটা রাতে লাভার স্রোত ওরা যেই পাহাড়ে ছিল সেই পাহাড় পর্যন্ত এসে পৌঁছতে পারেনি। সকালে ওরা আবার বেরিয়ে পড়লো সেখান থেকে। তারপর খুব দ্রুত পৌঁছে গেল সেই পাহাড়টায়, যেখানে দাঁড়িয়ে ওরা প্রথম সামনের দিকে তাকিয়ে দেখে। রজার যে আর বেঁচে নেই সেটা বলতে হয় না, কারণ ওই গুহা থেকে নামার সময় নিচের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছিলাম ওই যে গর্ত দিয়ে আমরা নিচের দিকে নামছিলাম, সেই গর্তের ভিতর থেকে কিছু একটা বেরিয়ে আসছে আমাদের দিকে। তার মানে ওই হীরের খোঁজ করতে গিয়ে আসলে রজার আমাদের... আমার আগেই মনে হয়েছিল রজার হীরের জন্য এখানে এসেছিল। এখন আর কিছুই করার নেই, আমাদের ফিরে যেতেই হবে। সামনের দিকে তাকিয়ে দেখ, সেই গিরগিটির দল সমুদ্রের ওই ধার ধরে এগিয়ে যাচ্ছে অন্য পাশে। কিন্তু গোটা দিকটা যদি লাভায় পুড়ে যায় তাহলে ওরা যাবে কোথায়? অভিরূপের প্রশ্নের উত্তর কেউ দিতে পারল না। সেদিন দুপুরের দিকে ওরা নৌকোর কাছে চলে এলো। নৌকো নিয়ে জাহাজের দিকে যাত্রা শুরু করে ওরা পেছনের দিকে তাকিয়ে দেখলো। লালু বলল, গোটা দ্বীপটা কাঁপছে বলেই মনে হচ্ছে। দ্বীপের আশেপাশে জলের স্তরে একটা ঢেউ উঠেছে। এমন আগ্নেয়গিরির বিস্ফোরণ হওয়াতে গোটা দ্বীপ ধ্বংস হয়ে যায়। আমার তো মনে হচ্ছে তেমন কিছু একটা হবে। নৌকো নিয়ে জাহাজের কাছে আসতেই ওদের মাইকেল আর এফরিড তুলে নিল ওপরে। কি হলো? হোয়াট হ্যাপেন্ড? রজার কোথায় গেল? রজার তোমাদের সঙ্গে আসেনি? অজয় সমস্ত কথা খুলে বলতে মাইকেল বলল, তোমাদের একটা কথা বলি, রজার আসলে কোনো অভিযাত্রী নয়। সে অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত চোর। সে ওখানে একটা বড় সড়ো চুরি করেছে। এই জাহাজটা আসলে আমার।
চুরি করে সেই চুরির জিনিস নিয়ে ওই পথে পালিয়ে আসছিল। সত্যি সত্যি একজন নাবিকের কাছে ওই গল্পটা অনেক আগে শুনেছিল, তবে এখন ওই চুরির জিনিসের মধ্যে একটা ম্যাপ খুঁজে পায় যেটা এই দ্বীপের। আর তারপরেই এখানে এসে হিরে নেওয়ার জন্য ও বারবার আমাদের জোর করতে থাকে। শেষে আমরা বাধ্য হই। মনে আছে জাহাজে তোলার সময় তোমাদের বারণ করেছিলাম? আমাদের তখন তোমার উপর খুব রাগ হয়েছিল, কেন তুমি আমাদের বারণ করছো, কিন্তু এখন বুঝতে পারছি তুমি আমাদের ভালোর জন্যই বলেছিলে। ওই গর্তের মধ্যে যদি আমরা আটকা পড়তাম তাহলে আমরা আর বাঁচতে পারতাম না। আমি আর মাইকেল কথা বলছিলাম, যদি আর একটু দেরি হতো তাহলে আমরা কেউ না কেউ ওই তীরের দিকে যেতাম। ওই দিকে তাকিয়ে দেখো কি হচ্ছে ওখানে। গুমগুম শব্দ আর কাঁপুনি ওরা অনেকবারই লক্ষ্য করেছিল, তাই সেদিকে আর খেয়াল করল না। জাহাজে উঠে নিজেদেরকে সুরক্ষিত মনে করে এবার তাকালো পেছনের দিকে। সেই পাহাড়ের মাথা থেকে লাল জ্বলন্ত লাভা নামছে নিচের দিকে। সেই লাভা যে অনেকটা পর্যন্ত এসে পড়েছে সেটা ওরা ভালোভাবে বুঝতে পারছিল, কারণ সমুদ্রের জলে একটা ঢেউ হঠাৎ করে শুরু হয়েছিল। মাইকেল বলল, এই সময় এখানে থাকাটা ঠিক হবে না। বড়সড় একটা বিস্ফোরণ হলে জলের উপরেও তার প্রভাব পড়বে। আমাদের জাহাজ ছোট, সমস্যা হতে পারে। আমরা অন্যদিকে যাচ্ছি। রজার, আমাদের কথা শুনে বেরিয়ে এলে আর এমন কিছুই হতো না। চোর হোক যাই হোক, মানুষ তো। আমাদের চোখের সামনে এমন একটা... রজারের সঙ্গে আমাদের অতটা পর্যন্তই সময় ছিল, তাই রজার আমাদের কথা না শুনে চলে গেছে। না, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। চলো মাইকেল, আমরা অস্ট্রেলিয়ার দিকে ফিরে যাই। ওরা বেশ খানিকটা দূরে চলে গেছে, এমন সময় একটা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ ভেসে এলো সেই পাহাড়ের দিক থেকে। আর তারপরে গোটা জলে এমনভাবে কেঁপে উঠল যে ওদের জাহাজটা প্রায় একটা প্রবল ধাক্কা খেয়ে ছিটকে গেল খানিকটা দূরে। মাইকেলের দক্ষ হাতের জন্যই জাহাজটা উল্টালো না। ওরা দ্রুত গতিতে দ্বীপ ছেড়ে সরতে লাগলো দূরের দিকে। আর ঠিক তখনই দেখা গেল গোটা দ্বীপে ছড়িয়ে পড়তে শুরু করেছে সেই লাভা, আর সেই লাভা দ্বীপ ছাড়িয়ে সমুদ্রের দিকেও এগিয়ে আসছে। অজয়, লালু, অভিরূপ, এফরিড জাহাজের ডেকের কাছে দাঁড়িয়ে দেখতে লাগলো সেই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য। আর ওদের বারবার মনে পড়তে লাগলো রজারের কথা। জাহাজ ছাড়ার আগে রজার বলেছিল, কিছু না পেলে না পাবো, একটা নতুন জায়গা তো দেখতে পাবো। অজয় মনে মনে ভাবল, রজার এমন অনেক মিথ্যে কথা বলেছে যেগুলো ওরা এখন আস্তে আস্তে ধরতে পারছে, কিন্তু কি আর করা যাবে। ঠিক তখনই লালুর হাতের দিকে তাকিয়ে এফরিড চমকে ওঠে। তোমার হাতে ওটা কি? হোয়াট ইজ দ্যাট? সঙ্গে সঙ্গে লালু হাতটা খুলে দেখালো। তার হাতে এখানে ওখানে কেটে গেছে, রক্ত লেগে আছে, তবে হাতের মধ্যে ধরা রয়েছে একটা মাঝারি আকারের সাদা চকচকে বস্তু। তার মানে সত্যি সত্যি ওই পাহাড়ে হিরে ছিল? রজার মিথ্যে কথা বলেনি? হীরের কথা শুনে মাইকেল এসে দাঁড়ালো ডেকের কাছে। লালুর হাতের হিরেটা দেখে বলল, রজার মিথ্যে বলেনি, কিন্তু রজার অতিরিক্ত লোভী। তাকে মৃত্যুর পথে নিয়ে গেল এই হিরে। যখন তোমরা এটা পেয়েছো তখন এটা তোমরাই রাখো, আরো বেশি উজ্জ্বল হবে। আসলে এই হিরে আর বাজারে যে ফল কাটা হিরে পাওয়া যায় তার মধ্যে অনেক পার্থক্য। এই হিরে তোমরা কাটিও না, এইভাবে রেখে দিও, বুঝলে? তাহলে এই কালো পাহাড়ের দ্বীপের কথা তোমাদের মনে থাকবে। ওরা সামান্য হাসল। রজারের মৃত্যুতে ওরা বেশ দুঃখ পেয়েছিল, তবুও নিজেদের জীবনের জন্য বোধহয় ওদের মুখে একটা হাসি ফুটে উঠল। আর ঠিক তখনই সমুদ্রের শিরশিরে বাতাস ধাক্কা দিল ওদের গায়ে। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে ক্যাপ্টেন অজয় সিরিজের গল্প আগ্নেয়গিরির দ্বীপে। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে
আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।